নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী বাণী বসু রচিত গল্প সুরূপা স্বরূপা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী বাণী বসু রচিত সুরূপা স্বরূপা। জ্ঞান হয়ে থেকে আমি আমার মাকে দেখিনি। শুনেছি আমি জন্মেছি বলেই মা মারা গেলে। 2 দিন যায়, 3 দিন যায়, আমার ঠাম্মা চোখ গোল্লা গোল্লা করে বলেন, তারপর আমাদের চোখের সামনে অমর লক্ষ্মী প্রতিমা বউ আমার চোখ বুঝল। আমি উত্তরে বলি, তাহলে বপিসি হবার সময় তুমি কেন চোখ বোঝনি? ঠাম্মা ঢোক গেলেন, ভুরু কুচকে বলেন, বাপরে, মেয়ে তো নয়, উকিল ব্যারিস্টারের বাপ। নাও এখন বোঝাও। আরে তোর মায়ের যে আগে থেকেই একটা বুকের দোষ ছিল রে। আমার ধাঁধা লেগে যায়, তাহলে সেই বুকের দোষটাই তো মাকে মেরেছে, আমি তো মারিনি। তবুও কেন সকলে আমাকে মা খাকি বলবে? কেন বাবা আমার ছায়াও মারাবে না? আমি কালো, আমার গায়ে খড়ি, আমার চুল খ্যাংরা কাটির মতো, আমার চোখ হাতির চোখ, নাক বড়ির মতো, ঠোঁট যেন 10 পয়সা। আমি একটা ঢিপসি। পিঁপড়ে কামড়ালেও চেঁচিয়ে বাড়ি মাথায় করি, কথা শুনি না। যেটা বারণ করা হবে সেটাই আমি করব। অবাধ্য, অসভ্য। আমাকে আদব শেখানো আর ভস্যে ঘি ঢালা একই কথা। তার উপর আমি ঝগড়াটি, এতটুকু সহ্য নেই। কেউ একটা কথা বললে আমি 10টা কথা শুনিয়ে দিই। কেউ যদি একটা চড় মারে আমি তাকে শুইয়ে ফেলে তার ওপর চড়ে বসি। ধারালো দাঁত দিয়ে কামড়ে দিই বুকের মাংস, ঠিক যেন ভীম দুঃশাসনের রক্ত পান করছে। হ্যাঁ, এই একটা জিনিস আমার আছে, প্রচণ্ড গায়ের জোর। রাগলে নাকি আমার হাতের চোখই ভাটার মতো হয়ে যায়, জ্বলতে থাকে। তখন আমি যা সামনে পাব ভাঙব, চুরব, ফোঁস করে ফুঁসব, যেন জাত গোখরো। সবাই বলে, অমন মায়ের যে এমন মেয়ে কি করে হয়? তার সাতচরে রা ছিল না, মুখে সবসময় হাসি, মিষ্টি মধুর কথাবার্তা, দেখলে চোখ জুড়িয়ে যেত। তা সে তো আমিও দেওয়ালে টাঙানো ফটো ফ্রেমের মধ্যে টেবিলের ওপর সব সময় দেখছি, ঠিক যেন ঠাকুর দেবতা। আমার দিম্মা পাঁশকুড়োয় থাকেন। বলেন, ফটোর বাইরের মা নাকি ফটোর মায়ের চেয়েও সুন্দর ছিলেন। মাটিতে পা ফেললে মনে হতো যেন পদ্মফুল ফুটে উঠল। কথা কি যেন মধু ঝরছে। আমার মাসিরাও ফর্সা, পিসিরাও তো কালো নয়, কিন্তু মায়ের কাছে সবাই কালো। পিসিরাই বলে, মা যখন বউ হয়ে এসে দুধে আলতায় পা রেখেছিলেন, দুধে আলতার থেকে মায়ের পা নাকি আলাদাই করা যায়নি। পিসিরা সব মুখ লুকিয়ে ফেলেছিল। জেঠু, যিনি সবসময় টেবিল চেয়ারে পড়াশুনো করে, তিনিও বলেছিলেন, পুটু, কাউকে বলো না, বেশি খাটো নয়, বেশি লম্বা নয়, মোটা নয়, রোগা নয়। তোমার মা ছিলেন পদ্মিনী নারী। পদ্মপলাশের মতো চোখ, পাখির ডানার মতো ভুরু, বাঁশি হেন নাক, মুক্তা জিনি দাঁত, জ্যোৎস্নার মতো হাসি। ওরা স্বর্গের পরী। দেখলে আমাদের মতো মানুষের মাথা ঠিক থাকে না, আর তাদেরই কি মানুষ ধরে রাখতে পারে? পারে না।
বড়মাসি আর দিদিমা বলাবলি করতে। ভেবেছিলুম কোনো রাজবাড়িতে বুঝি রানী হয়ে যাবে, তা আমাদের মতো লোকের কপালে আর। মা নাকি ছিলেন ভদ্র বিনীত হাসিমুখ, সবার কথা ভাবতেন, সবাই কি সুন্দর দেখতেন, ভালোবাসতেন। তাই সব আত্মীয় স্বজন কুটুম পাড়াপড়শিও ছিল তার আপনজন। কোনো দিনও মুখের ওপর কাউকে একটা কথাও বলতেন না। আমার একেবারে উল্টো। যে যখন মায়ের কথা বলতো এমনইভাবেই বলতো, আর তখনই একমাত্র আমি শান্তশিষ্ট হয়ে বসে বসে মন্ত্রমুগ্ধের মতো সেসব কথা শুনতুম। সমস্ত দুষ্টুমি, দস্যিপনা, অবাধ্যতা ঘুচে যেত আমার। আসলে আমার চোখের সামনে থেকে তখন অদৃশ্য হয়ে যেত ঠাম্মা, পিসি, কাকা, জেঠু, দিম্মা, বড়মাসি, দাদু, সব্বার মুখ। বাড়ির দরজা জানলা দেওয়াল যেন ধোঁয়া ধোঁয়া হয়ে কোথায় মিলিয়ে যেত। মেঘ করে আসত চারদিক থেকে, ঘন নীল মেঘ। আর হঠাৎ বিদ্যুৎ চমকের মতো এক অপূর্ব মূর্তি ঝলসে উঠত সেখানে। আমার চোখ, মন আর সব দিয়েও আমি সে মূর্তির স্পষ্ট চেহারাটা দেখতে পেতুম না। মনে মনে বলতুম, মা, আমি কি কোনো দিনও তোমার মতো হতে পারব না? অনেক সময় সে কথা মুখ ফুটে জিজ্ঞেসও করে ফেলত। দিম্মা, আমি কি কোনোদিনও মায়ের মতো হতে পারব না? যখন অনেক বড় হয়ে যাব তখনও না? দিদিমা বলতেন, কেন পারবে না? চেষ্টা করো, সবার কথা শোনো, লেখাপড়া করো, চেঁচিও না, ঝগড়াঝাটি করো না, লক্ষ্মী হয়ে যাও, যা খেতে দেওয়া হবে খেয়ে নাও, সময় ঘুমিয়ে পড়ো, যে যা বলে শোনো। সব শুনব, কান ধরে দাঁড়িয়ে থাকতে বললেও শুনব, কুমড়ো আর ঝিঙে খেতে দিলেও খাবো। হ্যাঁ, সব শুনবে, সব খাবে, তবেই না। আমার ধৈর্য থাকত না। মাথা ঝাঁকিয়ে বলতুম, তাহলে আমার দুধে আলতার মতো রং, পদ্মপলাশের মতো চোখ আর জ্যোৎস্নার মতো হাসি হয়ে যাবে। তাহলে আমার গানের মতো গলা, মধুরের মতো কথা হয়ে যাবে। তাহলে সবাই সবাই আমায় ভালোবাসবে। বাসবেই তো, লক্ষ্মী হও, তাহলেই সবাই ভালোবাসবে। দিম্মা আমার আসল ইচ্ছের কথাগুলো কেমন এড়িয়ে গেলে। আমার বাবা, মানে রাঙাদা, বাবার কথা বলতে তো ভুলেই যাচ্ছি। বাবা আমার একটা কষ্টের জায়গা, টিপলে লাগে। বাবার কথা আমি বলি না বিশেষ, কাউকে জিজ্ঞেসও করি না। বাবা আমার দেখা জ্যান্ত মানুষদের মধ্যে সবচেয়ে সুন্দর। কিরকম দুঃখী দুঃখী উদাস চোখ, কিন্তু আবার ভীষণ গম্ভীর কথাবার্তা। যখন কথা বলেন ঝকঝকে দাঁত দেখা যায় ঘন তামাটে রঙের ঠোঁট দুটোর মধ্যে দিয়ে। বাবার পায়ের পাতা কি ফর্সা, নখে যেন ছোট ছোট গোলাপি আয়না বসানো আছে, সুন্দর সাদা ফ্রেমে বাঁধানো। বাবা সকাল ৮টায় টাই স্যুট পরে বেরিয়ে যান, রাত্রির ১০টা-১১টায় ফেরেন। একটু দাঁড়ান, ঠাম্মার সঙ্গে ২-৪টে কাজের কথা বলেন, তারপর নিজের ঘরে ঢুকে যান। একটু পরে ফের বন্ধ দরজা খোলে, ভেতর থেকে ভরভর করে ভেসে আসে সিগারেটের গন্ধ। আমি নাক ভরে গন্ধটা উস করে টেনে নিই। এটা রাঙাদার গন্ধ, মানে আমার বাবার। পর্দার কোণটা একদিন মুঠো করে ধরেছে, আর অমনি ভেতর থেকে গম্ভীর গলা, কে কে ওখানে? আমি দুড্ডার করে পালাতে থাকি, পা পিছলে পড়েও যাই, ধরাম করে শব্দ হয়, ভীষণ লাগে, ভীষণ। কিন্তু আমি দাঁতের দাঁত চেপে চিৎকার সামলাই। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, ঠোঁট ফোলে। বাবা বেরিয়ে এসে দাঁড়িয়েছেন,
পেছন থেকে একটা আলোর ঝলক, একটা গন্ধের ঝলক। বাবা ডাকতে থাকেন, মা, ঝুমা, তিলু। পরিমরি করে সব ছুটে আসতে থাকে। আমি তখন মুড়ে পড়া ডান হাঁটুটাকে প্রাণপণে সোজা করার চেষ্টা করছি। ব্যথায় চোখ ফেটে জল আসছে আমার, কিন্তু চিৎকার আসতে দিচ্ছি না। তবে আমার দিকে কেউ দেখল না। সবার দৃষ্টি রাঙাদার দিকে। কি রাজেন, কি হয়েছে? কি হয়েছে গো রাঙাদা? একটা বাচ্চাকে সামলে রাখতে পারো না? বাড়িতে এতগুলো লোক, দেখো তো পড়ে গেছে, ভীষণ লেগেছে মনে হয়। ওরকম দুর্দারও দিনরাত পড়ছে, যা দোষী ওসব আদিক্যতার কান্না। তুই যা, আমি দেখছি। ব্যাস, রাঙাদার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এইবারে আমি হাঁ হাঁ করে কাঁদতে থাকি। বড় পিসি বলে, এতক্ষণ তো চেঁচাচ্ছিলি না, যেই আমাদের দেখলি অমনি। কম শেয়ানা না, শেয়ালও তোর কাছে ছ্যাঁচড়ামিতে হেরে যাবে, বুঝলি? ছোট পিসি বলে, বকুনি খাওয়াতে ওস্তাদ, মেয়ে তো নয়, রাক্ষসী একখানা। ঠাম্মা বলেন, আমি রাজার রুটির ময়দা আধমাখা করে রেখে এসেছি। আমার বাপু দাঁড়াবার জো নেই। ওকে তোল, দেখ আবার কি ভোগান্তিতে ফেলল। কত করে বলছি একটা বিয়ে কর, বিয়ে কর, হার মাস আমার আলাদা হয়ে গেল। গোড়ালি মুচকে গেছে, ডান হাঁটুতে ভীষণ লেগেছে। পিসিরা দুজনেও তুলতে পারল না। তাই জেঠু এলেন, বললেন, এত চেঁচাচ্ছে যখন, নির্ঘাত ভেঙেছে। পিসিরা বলল, উহ, দুদণ্ড শান্তি দেবে না? কাকু কোথা থেকে এসে ফুট কাটল, এই আল্লাদি, এখন 1.5 মাস পা সোজা করে শুয়ে থাকবি, নইলে কিন্তু খোঁড়া। আমি চেঁচিয়ে বললুম, বেশ করব, দৌড়াবো, দৌড়ে তোমার ঘরে চলে যাব, তোমার বইপত্র হন্ডুল মন্ডুল করে দেব, তোমার চাদর বালি সব চিরে দেব। কাকা বিরক্ত হয়ে বলল, ও বৌদির মেয়ে যে কি করে এমন হয়। হ্যাঁ। ছোট পিসির মন্তব্য, রাক্ষসী একটা, আসল রাক্ষসী। তা আমি তো রাক্ষসী। লকলকে জিভ বার করে মুখ ভেঙচে পাশ ফিরে শুই। ওদের দিকে পেছন ফিরে, পায়ে আবার লেগে যায়, চোখ দিয়ে জল বার হয়ে আসে। সামনে আমার কেউ নেই, কিচ্ছু নেই, শুধু খানিকটা সাদা দেওয়াল। দেওয়ালের দিকে তাকিয়ে আমি চোখ বুজে ফেলি, হাত জোর করে মনে মনে বলতে থাকি, হে দেওয়াল, হে দেওয়াল, তুমি কার? দেওয়াল বলে, আগে ছিলুম টিকটিকির, এখন তোমার। আমি বলি, তুমি যদি সত্যিকারের দেওয়াল হও, তাহলে আমাকে মায়ের মতো করে দাও। দেওয়াল যেমনি সাদা তেমনিই থাকে। উত্তর দিলে দেওয়ালে একটা ছায়া পড়ে আমি দেখেছি, কিন্তু আজকে কোনো ছায়া পড়ে না। যন্ত্রণায় আমি ঘুমোতে পারি না, ডাক ছেড়ে কাঁদতে থাকি। তখন অবশেষে আমাদের প্রকাশ দাদু ডাক্তারবাবু আসেন। একটু টিপে টুপে আমাকে আরও কাঁদিয়ে শেষে বলেন, এক্স রে করলে ভালো হতো। ঠাম্মা বলেন, বাপ রে, ওই আওপাতালি মেয়েকে নিয়ে এক্স রে করতে যাওয়া, সে যে কি ভীষণ হাঙ্গামা। প্রকাশ দাদু বললেন, এইগুলো আপনারা ঠিক করেন না। সেবার বললুম একটা ইসিজি, ইকোকার্ডিও, টিএমটি করিয়ে আনতে, তা সে তো করালেন না। মানুষটা একরকম বেঘরে। ঠাম্মা চোখে আঁচল দিয়ে বললেন, কি করে বুঝবো ভাই, দিব্যি ভালো মানুষ, মাঝে মাঝে চোখে সব আঁধার দেখে। এখন সে তো আমরাও 24 ঘন্টায় দেখছি না। ঠিক আছে, হেয়ারলাইন ফ্র্যাকচার একটা হয়েছে বলে মনে হচ্ছে পায়ের পাতায়, যদি বলেন আমি প্লাস্টার করে দিতে পারি। জেঠু বললেন,
কিছু গন্ডগোল হবে না তো? মনে তো হয় না। শেষে আবার পা বেঁকে টেকে যাবে না তো? বিয়ে দিতে পারবো না তো তাহলে? আমার ওপর ভরসাটা যখন এতদিন রেখেছ, তো আরো কিছুদিন রাখো। উফ, 1.5 মাস, মানে 6 সপ্তাহ, মানে 6 7 42 দিন। পায়ে ভারী প্লাস্টার হাঁটু পর্যন্ত, আর সেই চুপচাপ বিছানায় শুয়ে থাকা। তেমন ব্যথা লাগত না আর, কিন্তু অধৈর্যে বিরক্তিতে আমি চেঁচাত, মাঝে মাঝে পরিত্রাহী একেবারে। সে দিনটা ছিল রবিবার। শুয়ে শুয়ে আমার খেয়াল থাকত না কি তারিখ, কি বার। অনেকক্ষণ গল্পের বই পড়ছিল। পাশ ফিরতে গিয়ে অসুবিধে হল। তখনই দপ করে মনে পড়ে গেল, ও মা, কেন আমি খালি খালি গল্পের বই পড়ব? কেন চুপচাপ থাকব এমন একা একা? কেন কেউ না কেউ আমার বিছানার পাশে থাকবে না? বড় পিসির তো সামান্য টাইফয়েড হয়েছিল। ছোট পিসি কিংবা ঠাম্মা তখন ঠায় বিছানার পাশে বসে থাকত না? কাকু বারবার এসে জিজ্ঞেস করত না? গল্প করত না? আর আমার যে পাটাই ভেঙে গেছে, এটা বুঝি অসুখ নয়? বাইরে পায়ের শব্দ, দৌড়ে নয়, কিন্তু বড় বড় পা ফেলে কেউ যেন আসছে। কে রে বাবা? এ তো আমার চেনা শব্দ নয়। তারপরেই দেখি সর্বনাশ। দরজার চৌকাঠে রাঙাদার চেহারা। আমি সঙ্গে সঙ্গে চিৎকারটা গিলে নিয়েছি। থেমে থেমে তিনি বললেন, কি হলো? লাগছে খুব? আমি ভয়ে ভয়ে বলি, না। তাহলে? আমি কোনো জবাব দিই না, সিটিয়ে শুয়ে থাকি। বড় পিসি ঢুকতে ঢুকতে বলল, স্বভাব আর কি? আমি তোমাকে জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি পুটুকে। কি হলো? লাগছে না যখন কাঁদছ কেন? কাঁদিনি, কাঁদিনি তো, চেঁচিয়েছি শুধু। ভালো, তা চেঁচালেই বা কেন অমন বিকট গলায়? ওর গলাটাই অমন রে, হেরে খ্যানখ্যানি। বৌদির মেয়ের যে এমন গলা কি করে হয়? ছ্যা! বড় পিসি গড়গড় করে বলে গেল, তোমার কমেন্ট আমি শুনতে চাইনি ঝুমা। পুঁটু, জবাব দাও। তখন বলি, আমার একা একা শুয়ে থাকতে আর ভাল লাগছে না। তোমরা কেউ ওর কাছে একটু বসতে পারো না? আশ্চর্য, একটা দিন রোববার, তাও বাড়ি থাকবার জো নেই। রাঙাদা বেরিয়ে গেলে পিসি আমায় চাপা গলায় ধমক দিল, তোকে তো ভম্বল সর্দার দিয়ে গেলুম রে, তখনই তো এলুম ঘরে। রাঙাদাকে মিছে কথা বললি কেন? 5টা 6টা 8টা পাতা পড়েছি, আর ভাল লাগছে না। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই বল, তোর কাছে বসতে হবে। জানিস 3 মাস পরে আমার একটা মস্ত পরীক্ষা। তুই এখানে এসে বসে পড়ো না। তুই তো খালি কথা বলিস, বিরক্ত করিস। সত্যি বলছি, কথা বলবো না, বিরক্তও করব না। সত্যি সত্যি আমি বড় পিসিকে একটুও বিরক্ত করিনি। যেই পাশ ফিরিয়ে পিসি বালিশটা আমার পায়ের নিচে ঠিকঠাক বসিয়ে দিল, আমি সামনের দেওয়ালের দিকে চেয়ে রইলুম। দেওয়ালটা আমার সবচেয়ে বেশি বন্ধু, কিন্তু আমাদের বাড়ির এইসব মুখগুলোকেও আমি যে ভীষণ ভালোবাসি। ওই যে বড় পিসি জানলার পাশে বসে কি পড়ছে, চুলগুলো ঝুলে পড়ছে সামনে, চুলের ফাঁক দিয়ে বড় পিসির গাল, গালে একটা মাছির মতো আঁচিল, নাকের ডগাটা স্পষ্ট। এখন পিসির মুখে কোনো বিরক্তি নেই, বকুনি নেই। আমার ইচ্ছে করছে পিসি একবারটি এপাশ ফিরে আমার দিকে তাকাক, একবারটি বলুক, লক্ষ্মী সোনা। আমি তো একেবারে লক্ষ্মী সোনার মতোই চুপটি করে রয়েছি। তাহলে বলছে না কেন? কেন বলছে না?
বললে তো আমিও পিসিকে আদর করে দেব। কিন্তু পিসি একবারও আমার দিকে তাকাই না। ছোট পিসিকেও তো আমার ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু ছোট পিসি আবার আর এক। দল বেঁধে ওর বন্ধুরা এসেছিল সেদিন। আমি অতগুলো পিসি দেখে ছুটতে ছুটতে গেছি। আমার হাতে নরম ভালুক পুতুল ছিল, জামার পেছনে 3টে বোতাম ছিল না, কাঁধ থেকে খসে পড়ছিল তাই। খালি পায়ে অনেক দৌড়দৌড়ি করেছে, পাও ধুলোয় ভরা ছিল। আমি জানি এই রকম করে বাইরের লোকের সামনে যেতে হয় না, কিন্তু কি করব? আমাদের আলনায় যে আর জামা ছিল না। ওদিকে অতগুলো পিসি, ঢুকতেই পিসির দল হৈ হৈ করে উঠল। তিলোত্তমা, এই তিলোত্তমা, এই বুঝি তোর রাজকন্যে বৌদির মেয়ে? একমাত্র না রে? পিসির উত্তর, হ্যাঁ, ও হওয়ার পরই তো বৌদি। কি স্যাড না? একদম বোঝা যায় না, না? তোর রাঙাদার মতনও তো নয়, বৌদির মতো তো নয়। কার মতো বলতো? ছোট পিসি মুখটা কেমন বাঁকিয়ে বলে, আমার মতো নয় এইটুকুই বলতে পারি, কে জানে কোত্থেকে এসেছে। আমি তখন মাথার চুল ঝাঁকিয়ে হেঁকে হেঁকে প্রত্যেকের দিকে আঙুল দেখিয়ে বলি, তোমার মতো, তোমার মতো, তোমার মতো। পিসিরা খুব হাসে, বলে, বেশ খড়খড়ি আছে না রে? ছোট পিসি বলে, খড়িস একেবারে। আমিও বলি, খড়খড়ে, খড়িস, খনখনে, খসখসি, খপখপে, খটখটে, ঘ্যাংড়া ঢ্যাংড়া। সবাই হাসে। একটা পিসি বলে, হ্যাঁ রে, কিছু মনে করিস না, মা মরা বলে বাচ্চাটাকে তোরা কি একটুও যত্ন করিস না? ছোট পিসির বোধহয় রাগ হয়, বলে, ও হলো আঁককুটির সর্দার, এই নতুন জামা আসছে, দুদিনেই সেটা ছিঁড়ে খুঁড়ে একসা। পায়ে চটি পড়বে না, চান করতে তেল সাবান মাখবে না, চুল আঁচড়াবে না। 9 বছরে পড়ল, ও কি আর বাচ্চা আছে নাকি? সে বলে ওঠে, যাই বলিস আর তাই বলিস, মা পড়া মেয়ের আর একটু আদর যত্ন বেশি হওয়া দরকার। আমার কেমন রাগ হয়ে যায়। বলি, মা মরা, মা মরা, মা মরা, বেশ করেছি, মাকে মেরে ফেলেছি, সব্বাইকে মারব, ঠাম্মাকে, বড় পিসিকে, ছোট পিসিকে, কাকুকে, জেঠুকে। ছোট পিসি বলল, দেখলি, দেখলি তো, ওর গলায় রাগ, চোখেও রাগ। উটু, যাও বলছি, যাও এখান থেকে। আমাকে প্রায় ঠেলে বার করে দিতে থাকে ছোট পিসি। আর একটা পিসি বলে শুনতে পাই, কি বলল রে? মাকে মেরে ফেলেছে? এমন কথা কেউ নিশ্চয়ই ওকে বলেছে। এ মা, বাচ্চাটা একটা অসহায়। আরেকজন আস্তে আস্তে বলল, আরে যাকে যা, পরের বাড়ির ব্যাপার, আমাদের কি বলতো? ঠাম্মার কি সুন্দর ফাটা ফাটা পায়ে বাঁশি আলতা লেগে থাকে, ফাটা ফাটা ঠোঁটে পানের রস। ঠাম্মার আঁচল থেকে সুন্দর সুন্দর রান্নারও গন্ধ বেরোয়। আঁচল মুঠোয় নিয়ে গা ঘেঁষতে আমার দাঁড়াতে ইচ্ছে করে ভীষণ। ঠাকুর পুজো করবার সময় ধূপ জ্বেলে দেয় ঠাম্মা, দীপ জ্বালে, ঠাকুরকে ফুল দেয়। আমি হাত জোর করে বসে থাকতে চাই, কিন্তু ঠাম্মা বলেন, সরে বস মুটু, এখন পুজো করছি, ছুঁয়ে দিস নে। আমি তো চান করে এসেছি ঠাম্মা। ওক, তুই জম্ম নোংরা, এমন চিরকুট্টি ফ্রক, তেমনি জট বাঁধা চুল, হাতে পায়ে সবসময় ধুলো তোর, কোত্থেকে এত ধুলো পাস বল দেখি? ঠাম্মা, ও ঠাম্মা, আমিও পুজো করব, কর্পূর দিয়ে পিদিম জ্বালাবো। বললুম যে তুই নোংরা। বপিসিকে বলো না একদিন আমায় ঘষে ঘষে চান করিয়ে দেবে, ধুধুলের ছাল দিয়ে। আমি একটুও চেঁচাবো না, কিচ্ছু বলবো না, গরম জলে বেশ করে। আমি পায়ের নখে নখ পালিশ পরবো, ছোট পিসির মতো, একটা সিল্কের কাপড়ও পরবো। আমার ইচ্ছে করে ঠাম্মা।
কোথায় পাবি শুনি সিল্কের কাপড়? আমার পুজোর কাপড়ে হাত দিবি নে। আর তোর পিসিরা তবেই হয়েছে। তোমাদের কাপড় পরবো না ঠাম্মা, ওই যে আলমারি আছে। কোন আলমারি বলতো? ওই যে রাঙাদার ঘরে, চকচকে আর সুলো রঙের আলমারি, ওতে অনেক সিল্কের বেনারসি আছে, ওখান থেকে দাও না একটা। ওরে বাবা রে, ও তো তোর মায়ের আলমারি রে, ওতে হাত দিলে তোর বাবা আমায় মেরে ফেলবে। বাবা ঠাম্মাকে মেরে ফেলবেন একেবারে? ছবিটা আমি তক্ষুনি দেখতে পেলাম। ঠাম্মা মাটিতে পড়ে ছটপট করছেন, উল্টে পাল্টে যাচ্ছেন, আর বাবা ঠাম্মার পেটে এই এক লাথি, ঘুষির পর ঘুষি। পেছনে একটা চাকা লাগানো ফলের গাড়ি, ঠাম্মা তার ওপরে পড়ে গেলেন। গাড়ি উল্টে গেছে, আর রাস্তাময় কমলালেবু, আপেল, বেদানা গড়াচ্ছে তো গড়াচ্ছে। ব্লাউজ ধরে রাঙাদা ঠাম্মাকে ওঠাচ্ছে, আবার এক ঘুষি ঠিক মুখের ওপর। ঠাম্মা পড়ে গেলেন, মুখটা রক্তে ভেসে যাচ্ছে ঠাম্মার। ঠিক এমনই ছবি টিভিতে রোজ রোজ হয়। রাঙাদার ঠাম্মাকে এমনই করে মেরে ফেলবেন? মুখে বললাম, কেন ঠাম্মা? তোর মা স্বর্গে গেছে তো, তার জিনিসপত্র এখন তোর বাবার প্রাণ রে। নিজে ঝাড়ে পোছে, কাউকে হাত দিতে দেয় না। দেখিস না ঘরে চাবি দিয়ে চলে যায়। ওই এক রকমের হয়ে গেছে। যা, তাহলে আর আমি কি করে পুজো করব? ঠাকুর ঘরে সিংহাসনের ওপর নাড়ুগোপাল আছেন, তার ওপাশে এপাশে লক্ষ্মীর পট, গণেশ ঠাকুরের পট, নারায়ণের পট, আরও কত কত ঠাকুর ওপরে নিচে। আমি কি সুন্দর সব্বাইকে ফুল তুলসী দিতু, কর্পূরের দপদপের দ্বীপ জ্বালিয়ে পুজো করত। তারপর ছোট্ট থালায় এলাচদানা আর পুচকি গ্লাসে জল দিয়ে উপুর হয়ে পেন্নাম করতুম, আর বলতুম, ঠাকুর, হে ঠাকুর, আমাকে মায়ের মতো করে দাও। হে গণেশ, হে লক্ষ্মী, হে নাড়ুগোপাল, আমি তোমাদের খুব ভক্তি করছি, দয়া করে আমাকে মায়ের মতো করে দাও। কিন্তু মুখে বললাম, কিন্তু বড় পিসি আমাকে ধুদুলের ছাল ঘষে চান করিয়ে না দিলে, আর ওদের রাঙাদা আলমারি খুলে একখানা সিল্কের কাপড়ও না নিতে দিলে, আমি কি করে ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাম্মা? কি করে আমার ভক্তি বোঝাবো? শুধু একখানা সিল্কের কাপড়ের অভাবে কি তাহলে আমার মায়ের মতো হওয়া হচ্ছে না? ভীষণ রাগ হয়ে যায় আমার। ঠাম্মা পুজো শেষ করে যেই আমাকে পেশাদ দিতে এসেছেন, অমনি আমি ঠাম্মার পুজোর কাপড়ে আঁচল দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে দিই। ঠাম্মা ঠাস করে একটা চড় কষিয়ে দেন আমার গালে। আমার এত ভীষণ ভীষণ লাগে, ঠিক সেই সিনেমার লোকেদের মতো। আমি মাটিতে ধড়াম করে শুয়ে পড়ি, উল্টে পাল্টে কাঁদিও। দাদু তো একজন শোয়া মানুষ। পুজোর ঘরের পাশেই দাদুর ঘর। শুয়ে শুয়ে দাদু চেঁচাতে থাকেন। আমি দাদুর ঘরে ছুটে যাই, নালিশ করি। দাদু তো আর সবার মতন না, হাঁটতে পারেন না, উঠতে পারেন না, কেউ এনে না দিলে দাদু খেতেই পারেন না। দাদুর বিছানায় বাচ্চাদের মতো অয়েল ক্লথ পাতা থাকে, আমি দেখেছি। আমি বলি, দাদু, ও দাদু, ঠাম্মা আমাকে ভীষণ জোরে চড় মেরেছে। ঠাম্মা বলে, আমার পুজোর কাপড়টা যে ছিঁড়ে দিয়েছিস সে কথাটা তো বললি না। আমি তো পুজো করতে চেয়েছি, কেউ আমাকে পুজো করতে দিচ্ছ না কেন? হ্যাঁ, 8 বছরের মেয়ে পুজো করবে, কোথাও শুনিনি বাবা। এত আবদার, যা বলবে তাই। কোথায় তাই? আমাকে একটা গোলাপি ফ্রক কিনে দিয়েছ, কাল আমাকে বাবা কাকার মতো ডিমের রুটি করে দিয়েছিলে। সাত সকালে আমার অত সময় কোথায় যে তোমার খাই মেটাবো? আজ সকালেও তো দাওনি। দাদু এবার চেঁচিয়ে ওঠেন, যাবে, যাবে তোমরা এখান থেকে। আমি আজ বড়দের সঙ্গে খাচ্ছি। আজকে ভাইফোঁটা কিনা, তাই উৎসব। বাবা, কাকু, জেঠু সব্বার কপালে চন্দনের টিপ।
পিসিদের মাথায় ধান দুব্বও লেগে রয়েছে। খেতে খেতে বাবা বললেন, 8 বছর বয়স হয়ে গেল, ওকে তোমরা স্কুলেও দিতে পারোনি। একটু কাণ্ডজ্ঞানও কি তোমাদের নেই? ঠাম্মা ভয়ে ভয়ে বললেন, মেয়েটা যে তোমার বাবা, তুমি কিছু না বললে। আশ্চর্য কথা, ও কি খাবে কি পড়বে সেগুলো কি আমি ঠিক করি? জিতু, তুমি যত শিগগির সম্ভব ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাবার ব্যবস্থা করো। আমার তখন হঠাৎ খুব সাহস হয়ে গেল। আমি বলে উঠি, আমি রিয়াদের স্কুলে ভর্তি হব। লাল স্কার্ট, সাদা জামা, লাল ফিতে। কাকু বলল, বয়স হিসাবে তো ওর ক্লাস 3-তে পড়া উচিত, কিন্তু 2-3-তে তো আজকাল ভর্তি করা অসম্ভব ব্যাপার। তা আগে তোমাদের সে খেয়াল হয়নি কেন? আমার মেয়ে ঠিক আছে, তো আমাকে মনে করিয়ে দিলেও তো একবার পারতে। কাকু বলল, আমি চেষ্টা করেছি রাঙাদা। আমার মেয়ে, আমার মেয়ে। আমি দুপুরবেলার দেওয়ালের দিকে মুখ করে শুয়ে শব্দগুলো উল্টাই পাল্টাই। আবার রাত্রির বেলা শুয়েও যতক্ষণ ঘুম না আসে শুনতে পাই একটা ভারী গলা, আমার মেয়ে, আমার মেয়ে। আমি খেলা করি শব্দ দুটো নিয়ে। কোন মেয়ে? পুটু মেয়ে। কার মেয়ে? আমার মেয়ে। কোন আমার? বাবার আমার। কোন বাবা? পুটুর বাবা। পুটুর বাবা আমার বাবা। এইভাবেই খেলতে খেলতে আমি একদিন স্কুলে ভর্তি হয়ে যাই। ক্লাস 3-তেই হই। আমি কি না, আরে ছি ছি, রাম রাম, বলো না হে বলো না, আবৃত্তিটা যে করতে পেরেছিলাম। 100টা আমের 10টা পচা বেরোলে বাকিগুলো 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কটা পড়ে থাকবে সেটাও বলতে পেরেছিলাম। বড় দিদিমণি জিজ্ঞেস করলেন, পুটু ছাড়া আর কোনো নাম নেই ওর? কাকু বলল, না মানে আমরা তো সত্যি পুটুটা ঠিক। বেশ তো, আপনি একটা নাম দিয়ে দিন না। আমি আমি কাকু মাথা চুলকোয়। দিদিমণি বলেন, পুটু, তুমি বলো না তোমার কোন নাম ভালো লাগে? আমি বলি, সুরূপা। কাকু হাঁ হাঁ করে ওঠে, না না, ওটা ওটা বৌদি, মানে ওর মায়ের নাম, উনি মারা গেছে। দিদিমণি বলেন, বেশ তো, ওর যখন ওই নামটাই পছন্দ, একটু উল্টে পাল্টে স্বরূপা করে দিই। কাকু আওড়াতে থাকেন, স্বরূপা, সুরূপা, আমি বরং একটু বাড়ি থেকে। দিদিমণি বলেন, দেখুন 3-তে একটিমাত্র ভ্যাকান্সি আছে, আর ও খুব ভালো কোয়ালিফাই করতে পেরেছে বলেই 130টা অ্যাপ্লিকেন্টের মধ্যে ওকেই নিচ্ছি। সময় নষ্ট করলে কিন্তু পারবো না। আপনি যখন অভিভাবক হিসাবে এসেছেন, আপনাকেই তো সিদ্ধান্ত নিতে হবে। কাকু বলেন, ঠিক আছে। কিরে পুটু, স্বরূপা ঠিক আছে তো? আমি বড় করে ঘাড় নাড়ি। ভীষণ পছন্দ, মায়ের নামের সঙ্গে কি মিল! এইবার একটু একটু করে আমি মায়ের মতো হয়ে যাচ্ছি, তাই না? পাড়ার স্কুল। লাল স্কার্ট স্কুলে যাওয়া হয়নি বলে আমার মনটা খুব খারাপ হয়ে আছে। কিন্তু কাকা বলল, অত দূরে তোকে নিয়ে কে যাওয়া আসা করবে? রিয়াদের গাড়ি আছে, তাই রিয়া যেতে পারে। আমি বলি, তোমরাও একটা গাড়ি কেনো। কেমন করে কিনব? দোকানে যাবে, বলবে আমাদের স্বরূপা স্কুলে যাবে, ওই সাদা গাড়িটা দিন তো। রিয়াদের কালো গাড়ি, আমাদেরটা বেশ সাদা হবে। কাকু হাসতে লাগল, গুণের গুণমণি, গাড়ি কিনতে টাকা লাগবে না বুঝি? চাইলেই দিয়ে দেবে। তা কেন? তোমার তো টাকা আছে, চাকরি করে টাকা পাও যে। ধুস, সে তো দুদিনেই ফুরুষ, ওতে কি হয়? লাখ লাখ টাকা চাই। যাকে, এই স্কুলেও তো সবুজ স্কার্ট পরতে পাবি, নতুন জুতো, সবুজ রিবন,
স্কুল ব্যাগ, টিফিন বাক্সটা লালের চেয়ে সবুজ অনেক ভালো। আবার কেমন বাড়ির কাছে বলতো, হেঁটে হেঁটেই চলে আসতে পারবি। কাকুকে কি করে বোঝাই হেঁটে হেঁটেই চলে আসতে যে আমি চাই না। কাছে নয়, দূরে, অনেক অনেক দূরে আমি চলে যেতে চাই। ট্রামে চড়ে, বাসে চড়ে, ট্রেনে চড়ে যাচ্ছি তো যাচ্ছি, আস্তে আস্তে ভুলে যাচ্ছি সেই দোতলা বাড়িটা। দূর থেকে ছবি দেখার মতো দেখতে পাচ্ছি। পুজোর কাপড় পরা ঠাম্মা, উল বুনছে বড় পিসি, বিনুনি দুলিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছে ছোট পিসি। কাকু অফিসে যাচ্ছে, জেঠু কলেজে যাচ্ছে অনেক বেলায়, আর দাদু শুয়ে শুয়ে খাচ্ছেন গলা গলা দলা দলা ভাত। মশমশ শব্দ, একটু ফাঁক দরজাটা, সিগারেটের গন্ধ। আমি উস করে নিয়ে নিচ্ছি গন্ধটা। আমি ভালোবাসি, দূরে চলে যেতে ইচ্ছে করে, যেখান থেকে ছবির মায়ের মতো ওদের দেখতে পাব। ওরা কেউ আমায় দেখতে পাবে না। এ মা, তুই এতদিন স্কুলে পড়তিস না? ক্লাসের মেয়েরা চেঁচামেচি করে জিজ্ঞেস করে। কেউ ভর্তি করে দেয়নি, কি করে পড়ব? কেন? তোর বাবা, তোর মা? আমার মা নেই। একটু ভেবে বলি, আমার বাবাও নেই। সবাই অমনি চুপ হয়ে যায়, কেমন কাঁদো কাঁদো। সবচেয়ে লম্বা মেয়েটা বলে, ইস, বাবা মা নেই এমনটা যে আমি ভাবতেও পারি না। আমার কেমন খারাপ লাগে। আমি বলি, 5খানা কাটলেট, লুচি 3 গন্ডা, গোটা 2 চিবে কাজা, গুটি 2 মন্ডা, আরো কত ছিল পাতে আলু ভাজা ঘুগনি। ঘুম থেকে উঠে দেখি 5খানা শূন্যি। ওরা হেসে ওঠে। তুই বানালি? তুই বানালি? হ্যাঁ, বানালুম। আরো বানাতে পারিস? আমি আরো বলি, আবোল তাবোল, খাই খাই, কুকুর ছড়া, সব থেকে। দেখ, তুই বানালি সব, এক্ষুনি এক্ষুনি। আমি বলি, এক্ষুনি নয়, আগে বানিয়ে রেখেছিল। আমার এখন খুব ভালো লাগছে। দিদিমণি ক্লাসে এলেন। নাম ডাকা হয়ে গেলে একটা মেয়ে, তার নাম এখনো জানি না, তরবর করে উঠে দাঁড়িয়ে বলল, দিদি, একটা কথা বলবো? দিদিমণি বললেন, কি কথা? আমাদের একজন নতুন মেয়ে এসেছে, দেখুন, ওই যে স্বরূপা, ওনা পদ্য বানাতে পারে। দিদি বললেন, তাই নাকি? বলো তো শুনি। দিদিমণির রাগী মুখের দিকে চেয়ে ভয়ে আমার প্রাণ উড়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে চুপটি করে থাকলাম। মেয়েটি বলল, বল না, সেই যে বলছিলিস, পরীক্ষাতে গোল্লাপে হারু ফেরেন বাড়ি, বল না। আমি চুপ। দিদিমণি বললেন, ওটা ওর নিজের বানানো কেন হবে? এ তো সুকুমার রায়ের লেখা। আমি শুনেছি ও অ্যাডমিশন টেস্টে খুব ভালো কবিতা বলেছিল। ও বলছে ওটা নাকি নিজেরই বানানো ওর। মেয়েটাও ছাড়বে না। দিদিমণি বললেন, তুমি বলেছ? কি নাম জানো তোমার? স্বরূপা। সুকুমার রায়ের কবিতা তুমি নিজে লিখেছ বলেছ? সবাই হৈ হৈ করে ওঠে। স্বরূপা, দাঁড়াও। আমি দাঁড়াই। কানে হাত দাও, 2 কানে। আমি দিই না। দাও বলছি, দাও। আমি বড় পিসি, ছোট পিসি, ঠাম্মা সবার গলা শুনতে পাই। তখন আমি কানে হাত দিই। হ্যাঁ, ওইভাবেই দাঁড়িয়ে থাকো, যতক্ষণ না আমি বসতে বলছি। দিদিমণি পড়াতে থাকলেন। কি ছাইভস্য যে পড়াচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমার ইচ্ছে করছে এই মেয়েগুলোকে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিই। এমন মারব না যে বাছাধনদের আর নালিশ করতে হবে না। কিছুক্ষণ পর দিদিমণি বললেন,
আর কখনো মিথ্যে কথা বলবে? আমি মুখে মুখে জবাব দিই, মিথ্যে কথা তো বলিনি। আবার বাজে কথা বলছো। আমি মজা করেছিলুম। কি করে জানবো? ওরা জানে না। আচ্ছা ঠিক আছে, বসো। এমন মজা আর করবে না। ক্লাস ভেঙে গেলে কতগুলো মেয়ে এসে বলল, কিরে, কেমন খেলি? আমি মুখ বাঁকিয়ে বললুম, ইস, আবোল তাবোলও জানি না, আবার তারা নাকি ক্লাস 3 মেয়ে। ইস। মেয়েটা বলল, তুই একটা মিথ্যেবাদী, বুঝেছিস? আমি বললুম, তুই একটা নলসে, মুখ্য, বোকা। তখনও বলল, তুই একটা কেলে কুচিত, বিশ্রী বিশ্রী। আমি রাগে অন্ধ হয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়লুম। অন্য সব মেয়েরাও আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। অবশ্য লম্বা মতো মেয়েটা এসে তাড়াতাড়ি আমাদের ছাড়াতে লাগল। বলল, এই, কি হচ্ছে, কি হচ্ছে? ঠিক আছে, শোধবোধ, শোধবোধ। আমি উঠে দাঁড়াই। আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। ও উঠে দাঁড়ায়, ওর কপালে আলু। দুজনেরই চুল উলোঝুলো, জামা কাপড় ধুলোয় ধুলো। আমি তো মিথ্যেবাদী, তাই বাড়িতে গিয়ে বলি, খেলতে গিয়ে পড়ে গেছি। বিচ্ছিরি স্কুল, বিচ্ছিরি দিদিমণি, বিচ্ছিরি মেয়েরা। আমি গোঁজ মুখে বসে থাকি। আমার আর স্কুলে যাবার কোনো শখ নেই। কিন্তু তাই বললেই কি আর হয়? স্কুলে আমাকে যেতেই হবে। বাবার কড়া হুকুম, রাঙাদার। বাপরে! আমাকে ওরা বলে রাক্ষসী। আমিও ওদের বলি শূর্পণখা, তারকা, অলুধুম্বা, হিড়িম্বা, ঘটোৎকচ। আমি রামায়ণ সব জানি, ছোটদের মহাভারত পড়েছি কতবার। ওরা কিচ্ছু জানে না। এমনকি ঘটোৎকচ যে ছেলে রাক্ষস সেটাও পর্যন্ত জানে না। খালি কটমটে নামগুলো শুনে দাঁত কিরমির করে। আমি দূরে পালিয়ে গিয়ে বলি, আয় না, ধর ধর, রাক্ষসীকে ধর, কাঁচা খেয়ে নেব। অনেক ছুটেও ওরা আমাকে ধরতে পারে না। হেরো, কাঁচকলা, লবডঙ্কা। তারপর একদিন ওরা সবাই মিলে আবার দিদিমণির কাছে নালিশ করল। দিদিমণিও আমাকে খুব বকলেন। আমিও বলি, আমাকে যে ওরা রাক্ষসী বলে খ্যাপায়, তার বেলা? দিদিমণি বলেন, ছি ছি ছি, রূপ ঈশ্বরের দেওয়া, সবাই তো সমান হয় না, তাই বলে ওরকম করে বলবে? তোমাদের একটা দয়ামায়া বলে জিনিস নেই? তা কে চেয়েছে দয়ামায়া? আমার ভারী বয়ে গেছে চাইতে। আমি আর ওদের সঙ্গে ঘুরি না, একা একা থাকি। খেলার মাঠে সবার আগে পৌঁছে যাই, দৌড় রেসে। খেলা দিদি আমাকে হাই জাম্প শেখান, লং জাম্প শেখান। চু কিতকিত খেললে আমি বোঁ করে ওদের কোর্টে গিয়ে যেটাকে সামনে পাই পেটে খোঁচা মেরে চলে আসি। কিন্তু কেউ আমাকে ধরতে পারে না, ধরবার সাহসই নেই। চোখগুলো কটমটে করে একটা ঝটকা মেরে যেমনি দৌড়ে যায়, আর ওরা ভয় পেয়ে যায়। আমাদের দল জিতে যায়। আমাকে দলে নেবার জন্য সব ছটফট করে। কিন্তু আমি যে কাউকেই চাই না, কোনো কথা বলি না। দিদিমণি যে দল ঠিক করে দেন সেই দলেই আমি খেলি। একা খেলি, একা জিতি। দল জিতল কি না জিতল, ভারী বয়ে গেল আমার। এই করতে করতেই একদিন খুব মারামারি লেগে গেল। ওরা বলল, এই, পেটে খোঁচা দিবি না বলে দিচ্ছি। আমি বলি, রাক্ষসী বলবি না বল। রাক্ষসীকে রাক্ষসী বলবো না তো কি বলবো? আমি ঝাঁপিয়ে পড়লুম। সামনে যাকে পেরেছি জাপটে ধরেছি, মারছি, কিল, চর, ঘুষি। ব্যাস, ওরাও সেই আর একদিনের মতো সবাই মিলে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি পড়ে গেলুম। ওরা সবাই আমায় ঘিরে ধরে মারছে। চোখের পাতা ফুলে গেছে, কপাল দিয়ে রক্ত পড়ছে, হাতে কালশিটে। বড় দিদিমণির কাছে আমায় যখন নিয়ে যাওয়া হলো, তখন আমার জামা ছেঁড়া,
কাঁধ বেরিয়ে গেছে। ভীষণ বকুনি খাচ্ছে মেয়েগুলো। আমার যা আনন্দ হচ্ছিল। মিনমিন করে একজন বলছে, পেটে খোঁচা দেবে কেন? মোর করতে হলে পেটে খোঁচা দিতে হবে? বড় দিদি বলছেন, তাই বলে তোমরা 12-13 জন ঘিরে ওকে মারবে? তোমরা তো কাওয়ার্ড, সুচরিতা। এ তো গণপ্রহারের সামিল। খেলার সুচরিতাদি কি বললেন আমি কিন্তু আর শুনতে পেলুম না। হঠাৎ আমার চারদিকে কারা হিজিবিজি করে হলুদ বনের কলুদ ফুল ছড়িয়ে দিতে লাগল। তারপর একটা মাঝরাতের মতো অন্ধকারের মধ্যে সব মিলিয়ে যেতে লাগল। মেয়েরা, দিদিরা, স্কুল বাড়ি, আমাদের বাড়ি, ঠাম্মা, কাকু, জেঠু, পিসিরা, সব। খালি একটা অনেক উঁচু শূন্য থেকে আমি পড়ছি। কোথায় পড়ব, মা? তোমার কোলে? কতক্ষণ পরে জানি না, আধা চোখ খুলে দেখতে পাই একটা অচেনা ঘর, অচেনা জানলা, অচেনা দরজা আর সবুজ পর্দা। এটাই কি তাহলে স্বর্গ, যেখানে আমার মা থাকেন? এ মা, স্বর্গ এই রকম? আমি তো ভেবেছিলুম স্বর্গের ঘর বুঝি লাট সাহেবের ঘরের চেয়েও বড়। সেখানে সব গোলাপি। তাছাড়া স্বর্গে এমন কিছু একটা ব্যাপার থাকবে যেটা আমি ভাবতেও পারি না। কিন্তু এ তো দেখছি জানা জিনিস সব। এই জানলা দরজাগুলো আলাদা হলেও এরকম তো আমাদের বাড়িতেও আছে। এই রকম বিচ্ছিরি সবুজের কাছাকাছি কি যেন রঙের পর্দা তো আমাদের বাড়িতেও আছে। ঘাড় ফেরাতে গেলে দেখি ভীষণ ব্যথা। পাশ ফিরতে গেলে হাতে টান লাগে। দেখি হাতের কাছে একটা সরু নল কোথায় যেন উঠে গেছে। আমার ডান পাশে একটা নিচু কাঠের পার্টিশন। তার ওপাশ থেকে সাদা শাড়ি পরা, মাথায় কড়া সাদা রুমাল বাঁধা একজন ঢুকলেন। আমি চট করে চোখ বুজিয়ে নিয়েছি। ওহো, এটা তো প্রকাশ দাদুর হাসপাতাল। উনি তো নার্স দিদি। হঠাৎ শুনি পার্টিশনের ওপার থেকে রাঙাদার গলা। ব্ল্যাক আউটটা তাহলে বলছেন? প্রকাশ দাদুর গলা। হ্যাঁ, ওর মায়ের মতোই সিমটম, সেম সিমটম। ভালো করে পরীক্ষা না করে বলতে পারছি না অবশ্য। রাঙাদা বললেন, আশ্চর্য। আশ্চর্যই তো বটে। এইটুকু একটা মেয়ের এত স্ট্রেস। বৌমারটা বুঝতে পারি, তার তো ছিল একেবারে মুখে সেলাই। কিন্তু রাজেন, এইটুকু মেয়ে। রাঙাদা তাড়াতাড়ি বললেন, অত মার খেয়েছে, মারামারি করেছে, তার তো একটা। মারামারিও করেছে বলছো? শিওর তুমি? পড়ে পড়ে মার খায়নি? যদি করেও থাকে তবে তো আসার কথা। তার মানে ও আজ রক্ষা করতে শিখেছে, কাওয়ার্ডের মতো পালিয়ে বাঁচতে চায়নি। হার জিতের লড়াই আছেই রাজেন। আজ হেরেছে, কাল জিতবে। রাঙাদার গলা। কাওয়ার্ডটা বোধহয় আমাকেই বললেন না কাকাবাবু? না না, আমি কাউকে তেমন কিছুই বলতে চাই না। যে যার দায়টা ভালো করে বুঝে নিয়ে পালন করা চাই, নইলে দায় নিতে নেই। তুমি কি করছো না করছো তুমি ভালো জানো বৎস। তবে তোমার কন্যা কালো। এমন এক ধরনের কবচকুণ্ডল সে নিয়ে জন্মেছে, তার ওপর যা শুনেছি 10 প্রহরণও ধারিনি। দেখো, মানুষের মতো বাঁচতে ওর হয়তো বাবা টাবার দরকার হবে না। আস্তে আস্তে, খুব আস্তে, কেমন ধরা ধরা গলায় রাঙাদা বললেন, আম সরি কাকাবাবু, আম সরি। এটার মানে আমি জানি, আমি দুঃখিত। আর এটাও জানি, কাওয়ার্ড মানে কাপুরুষ। কাপুরুষ মানে আমি জানি, কিন্তু বোঝাতে পারবো না। কিন্তু আর কি যেসব হিজিবিজি ওরা দুজনে বলা বলি করছিলেন, তার তো ছাই আমি
কিছুই বুঝতে পারলুম না। আমার কানে শুধু লেগেছিল যে মায়ের মতো, ঠিক ওর মায়ের মতো। ব্যথা ভুলে গিয়ে আমি চোখ খুলে ফেলি। দেখি সামনে নার্স দিদি, আমারই মতো কালো, ঝুঁকে রয়েছেন আমার ওপরে। বললেন, বারে মেয়ে, হাসি ফুটেছে দেখছি। বাবা তো এসে গেছেন, দেখি হাতটা দেখি, একটা ইঞ্জেকশন দেব, কিচ্ছু লাগবে না। কি ব্যথা করছে না তো? ব্যথা করছিল ঠিকই, কিন্তু আমি বলি, একটুও ব্যথা করছে না, একটুও না। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী বাণী বসু রচিত সুরূপা স্বরূপা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্পে থাকবে। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।